গত ৪ঠা মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কালীঘাটেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের বিভিন্ন পদাধিকারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এই ছিল গত ২৫ থেকে ২৬ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি। অবশেষে তিনি কালীঘাটের গণ্ডি পেরিয়ে এদিন নতুনভাবে একজন বিরোধী নেতা হিসেবে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করে এবং শুরুতেই তার কর্মসূচি ছিল বেলেঘাটা এবং দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা, তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। দুপুরেই তিনি চলে যান বেলেঘাটা। সেখানকার দলের বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে তিনি আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের সাথে কথা বলেন। এত পর্যন্ত ঠিক ছিল। মাঝে তার বাড়িতে সিআইডি আসে, তাকে একটি নোটিশ দেয় এবং বিরোধী দলনেতা নিয়ে বিধায়কদের স্বাক্ষর সম্বলিত বিষয়ে তাকে নোটিশ করেন এবং আগামী সোমবার ভবানী ভবনে দেখা করতে বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সিআইডি আধিকারিকদের থেকে সেই নোটিশ তিনি রিসিভ করেন। এরপর তিনি বিকেলের দিকে আসেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বিধানসভায়, যেখানে সঞ্জু কর্মকার নামে তার দলের একজন সক্রিয় কর্মী কিছুদিন আগে পোস্টপোল ভায়োলেন্সে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সেই জায়গা থেকে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন এবং সেই নিহত কর্মীর বাড়ি এতটাই কনজাস্টেড, অর্থাৎ এতটাই সরু গলির মধ্যে তার গাড়ি ঢুকতে পারেনি। বড় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তিনি বাইকে করে তার বাড়ি যাওয়ার চেষ্টা করেন এবং তখনই তার উপর হামলা বা আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। ঢিল ছোড়া হয়, জুতো ছোড়া হয়, চত্থাপ্পড় লাথি ঘুষিও মারা হয়। মাথায় হেলমেট না থাকলে হয়তো আরও বড় বিপদের সম্মুখীন তিনি হতে পারেন বলে নিজে মুখেই জানিয়েছেন। আর এই ঘটনার পর তোলপাড় রাজ্য রাজনীতি। বেশ কয়েক ঘন্টা ওই নিহত কর্মীর বাড়িতে তিনি থাকার পর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে তাকে উদ্ধার করে। এরপর সোজা আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে যাওয়া হয় বাইপাস সংলগ্ন অ্যাপেলো হসপিটালে। সেখানে পৌঁছে যান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ থাকার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করে অ্যাপেলো হসপিটালে নাকি সেভাবে চিকিৎসা হচ্ছে না, তাই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলভিউতে নিয়ে যাবে। পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলভিউতে নিয়ে যাওয়া হয় এবং তাকে আপাতত শেষ পাওয়া খবর পর্যন্ত চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টা অবজারভেশনে রেখেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এমন একটি ঘটনা, সেটা জনরোষ নাকি পূর্ব পরিকল্পিত হামলার ছক, এটা নিয়ে কিন্তু তোলপাড় রাজনৈতিক মহল। শুধু এ রাজ্য না, গোটা দেশে আজ কিন্তু দিনভর এই খবরটাই সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। এবং আমরা দেখলাম রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে কপিল সিব্বাল, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী সকল দলের নেতারা কিন্তু টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন। আমি এই প্রতিবেদনের বাকি অংশে আপনাদের কিছু প্রতিক্রিয়া শোনাবো। এই রাজ্যের বিশিষ্ট কিছু রাজনৈতিক নেতা, বিভিন্ন দলের সেই রাজনৈতিক নেতারা এই ঘটনাকে কেন্দ্র করে কে কি প্রতিক্রিয়া দিলেন। একটি অংশ থেকে বলা হচ্ছে এটা জনরোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরতেন, তিনি মাটির গন্ধ বুঝতেন না। আসলে জনতার মধ্যে দীর্ঘদিন ধরে অভিষেক সম্পর্কে এই ক্ষোভ বা বিক্ষোভ তৈরি হয়েছিল, সেটা তিনি শাসন ক্ষমতায় ছিলেন বলে বুঝতে পারেননি, আজ তিনি বুঝতে পারলেন। আরেকটি অংশ থেকে এটাকে জনরোষ না বলে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত চক্রান্ত। আরও একটি অংশ বলছে এই ঘটনাতেও নাকি বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং, বিজেপি তৃণমূলকে প্রাসঙ্গিক করতে অভিষেকের ওপর এমন হামলার নাটক করেছে। আবার আরও একটি অংশ মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করার পরিসরে তিনি ছিলেন না। তিনি যেদিন থেকে রাজনীতিতে এসছেন তখন থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসন ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সর্বভারতীয় স্তরে দিল্লিতে গিয়ে তিনি বিজেপি বিরোধী কিছু মুভমেন্ট করেছেন, তিনি পার্লামেন্টে বিজেপি বিরোধী ক্ষুরোদার বক্তব্য রেখেছেন, কিন্তু পথে নেমে বিরোধিতা কি সে ব্যাপারে পরীক্ষিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তার রাজনীতিতে পুনর্জন্ম হলো একজন বলিষ্ঠ বিরোধী নেতা হিসাবে। ফলে রাজনৈতিক মহলে, সেটা কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, রাজ্যের শাসক দল কিংবা প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস হোক, তাদের কোন নেতা এই বিষয়টি নিয়ে, অর্থাৎ অভিষেকের ওপর সোনারপুরে হামলা বা অভিষেকের আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে কি বললেন, সেটাই আপনাদের সামনে রাখবো। কিন্তু আমি প্রথমেই শোনাবো এই ঘটনার পর সোনারপুরের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সংবাদ মাধ্যমকে। তারপর আমি একে একে আপনাদের দেখাবো বিভিন্ন রাজনৈতিক দল
শাসক বিরোধী তাদের নেতৃত্বের বক্তব্য বা প্রতিক্রিয়া। প্রথমেই শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর কি প্রতিক্রিয়া দিলেন। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। দে ওয়ান্ট টু কিল মি। এরা আমাদের প্রাণে মারতে চায়, মেরে দিক। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সোনারপুরে সংগঠিত, পরিকল্পিত এবং চক্রান্তমূলক হামলার মুখে পড়তে হলো তা অত্যন্ত নিন্দনীয়। আমরা দলের তরফে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন? যখন তিনি যাচ্ছেন একজন সাংসদ আগাম জানিয়ে দিয়ে কার উপর হামলা হচ্ছে? হামলা হচ্ছে একজন সাংসদের উপর, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর, এবং যিনি একজন দক্ষ সাংসদ বলে প্রমাণিত, এবং দেশের একটা খুব প্রয়োজনের সময় যখন সারা পৃথিবীতে বিভিন্ন সাংসদদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, তখন যিনি তার অন্যতম মুখ ছিলেন, দেশের অন্যতম মুখ ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিগ্রহ করা হয়েছে, ঠান্ডা মাথায় করা হচ্ছে, এটা হচ্ছেটা কি? তাহলে পুলিশ কি করছিল? কেন্দ্রীয় বাহিনী কি করছিল? একে তো ওখানে পোস্টপল ভায়োলেন্স দেখতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা যদি কোনো ঘোষিত কর্মসূচি দেন, সঙ্গে সঙ্গে সেখানে একটা জমায়েত করে রাখা হবে এবং তাদের আক্রমণ করা হবে, কুৎসিত আচরণ করা হবে, সেটা ফেসবুকে ভাইরাল করা হবে। এটা তো একটা অত্যন্ত গণতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদী, স্বৈরাচারী শক্তির একটা গভীর ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। রাজীব গান্ধী প্রয়াত, তাকে যেরকম সরকার পরিবর্তনের পর তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, কমিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে জনগণের মধ্যে ঢোকার পর কি সর্বনাশ হয়েছিল সেটা আমরা সবাই জানি। আবার যদি উল্টো দিক দেখি, তাহলে আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বারবার যখন হামলা হয়েছে, 1990 সালের 16ই অগস্ট যখন প্রাণঘাতী হামলা হয়েছে হাজরা মোড়ে, তারপরে ওই হামলা থেকে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো দুর্জয় জননেত্রী হয়ে উঠেছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বাংলায় কি ধরনের আইনের শাসনের কথা বলছে বিজেপি, সেটা জনসমক্ষে এসে গিয়েছে। পাশাপাশি আমরা আশাবাদী যে এতদিন যাকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তকমা দেওয়া হতো, আজ তাকে আক্রমণ করে তার পুনর্জন্ম দিল ভারতীয় জনতা পার্টি। আজ তার পুনর্জন্ম দিল। এতদিন শুধুমাত্র ভাইপো বলে যাকে অভিহিত করত, আজ পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করে তার নেতৃত্বকে প্রতিষ্ঠা করে দিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্নায়ুযুদ্ধে আজকের দিনটিকে যদি অতিক্রম করে আসতে পারেন, তার নমুনা আমরা এখনই দেখতে পাচ্ছি, তার ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাহলে আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের আর একটা নতুন অধ্যায়ের শুরু হলো। আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা এই বিশ্বাস রাখছি, একদিকে বিজেপির এই ভয়ঙ্কর আক্রমণের তীব্র নিন্দা, অন্যদিকে এই হামলার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার মানসিকতা দেখিয়েছেন, সারা দেশের সামনে যেভাবে বিজেপির এই হামলার চক্রান্তমূলক আচরণের মুখোশ খুলে গিয়েছে, এখান থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে নতুন করে প্রতিষ্ঠা করার লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক নতুন চেহারায় দেখা যায়,
সেই আশা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থাকছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আজকে যেটা হলো, অভিষেক ব্যানার্জি ঘরে ঢুকে গিয়েছিল, ভয় কুকড়ে গিয়েছিল, মানুষের ঘৃণা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু এই যে পচা ডিম ছড়া হবে, চোর চোর বলে চিৎকার করা হবে, আসলে যে তৃণমূল গুরুত্ব হারিয়েছে তাকে আবার গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ আরএসএস বলে দিয়েছে, কারণ আমরা ম্যাগাজিনগুলোতে দেখছি দিল্লিতে বসে অনেকে পরামর্শ দিচ্ছেন, পত্রিকায় পরামর্শ দিচ্ছেন। স্বস্তিক পত্রিকার গত সপ্তাহে লেখাতে আমরা দেখেছি সিপিআইএম সম্পর্কে সাবধান। কেন বামপন্থীদের নেতৃত্বে, লালজানার নেতৃত্বে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, মহিলারা, হকাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন? তাহলে তৃণমূলকে বাঁচিয়ে তুলতে হবে। দরকার হলে যে ক্র্যাশের দরকার হচ্ছে বা জেড ক্যাটাগরি তোমার গিয়ে সিকিউরিটির দরকার আছে, বাহিনীর দরকার আছে, সেগুলো দিতে হবে। আর তার জন্যই আমরা অন্যান্য রাজ্যের ইতিহাস থেকে জানি, এ রাজ্যের ইতিহাস থেকে জানি যে এগুলোকে অনেক সময় স্টেজ ম্যানেজ করা হয়। যারা গিয়েছেন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছেন, তাদের দোষ না, কিন্তু এর পেছনে পরিকল্পনা হচ্ছে যাতে মমতা এবং অভিষেক আবার খোলস থেকে বেরিয়ে আসে এবং তৃণমূল যাতে ভয় কাটিয়ে রাস্তায় নামে। কিন্তু ওরা পুলিশ পরিবেষ্টিত না হলে, পাহারা না দিলে তো সম্ভব নয়। সেই জন্যই বিজেপি সেই ব্যবস্থাটাই করবে। সেদিন দেরি নেই, দেখবেন যখন কালকে গিয়ে বলা হবে যে জেড ক্যাটাগরি দাও, জেড প্লাস ক্যাটাগরি দাও সিকিউরিটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে জঘন্য, বর্বরচিত, নগ্ন আক্রমণ যা ভারতীয় জনতা পার্টির প্রেমে মুখোশ খুলে দিয়েছে, তার বিরুদ্ধে আজকে কামারহাটিতে ধিক্কার মিছিল বার করেছি। আমরা রুখে দেব বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গাড়ি। যে শ্রমিক ভট্টাচার্য বিবৃতি দিয়ে বলেছেন আজকের অভিষেক ব্যানার্জির ওপর হামলা, এটা জনরোষ। যদি এটা জনরোষ হয়, সংগঠিতভাবে কুখ্যাত ক্রিমিনালদের নিয়ে অন্তত 4-5 বিভিন্ন বিধানসভা থেকে লোক এনে এমনভাবে অভিষেককে মারার চেষ্টা হয়েছিল, অভিষেকের মৃত্যু হতে পারে। কিন্তু আমরা বলি সাবাস অভিষেক, মৃত্যুর মুখে সামনে দাঁড়িয়ে লড়াই করেছিস, কিন্তু মাথা নিচু করিস। ঘটনা হচ্ছে, আমি অভিষেককে জন্মাতে দেখেছি, আমার সামনে বড় হতে দেখেছি, আর মমতা ব্যানার্জির কাছেও বড় হয়েছে। আমার 21 বছর বয়স থেকে আজকে 60-63 উত্তর পর্যন্ত আমি বড় হয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ওপর থেকে যখন আমি টেলিভিশনের পর্দায় আপনাদের খবরের জায়গা থেকে এই জাতীয় ঘটনার কথা শুনেছি, আমি সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির ছুটে যাই এবং ছুটে যাবার পরে আমরা শহরে জানেন যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, আমি সেখানে গেছিলাম, গিয়ে দেখেছি যে ওর যে ধরনের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট, কারণ আপনারা যখন জিজ্ঞাসা করছেন রাজনৈতিকভাবে নয়, 34টা বছর আমরা কিন্তু মধ্যে অধিকাংশ সময়টা আমরা অপোজিশন পলিটিক্স করেছি। তাই এই জাতীয় সিচুয়েশান বিজেপিকে সাধারণ মানুষের আমার দেখার অভিজ্ঞতা আছে। তাই অভিষেক এইভাবে এই সিচুয়েশনে পড়ে গেছে, সামহাউ হিজ লাইফ ইজ সেভড, আই থিঙ্ক সো। যদিও তাকে 72 ঘন্টা অবজারভেশনে থাকার একটা সিচুয়েশন আছে। তো দর্শক বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আক্রান্ত হওয়ার ঘটনার পর শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা তাদের মতো করে প্রতিক্রিয়া দিলেন, তারা তাদের মতো করে যুক্তি খাড়া করলেন। কেউ বললেন জনরোষ, কেউ বললেন পূর্ব পরিকল্পিত হামলা, আবার কেউ বলছেন এটা বিজেপি তৃণমূল সেটিং। আর সবশেষে শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কলকাতার প্রাক্তন মেয়র, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। তিনি জানালেন অ্যাপেলো থেকে তাকে বেলভিউতে শিফট করা হয়েছে এবং চিকিৎসকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 72 ঘন্টা অবজারভেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিবেদন এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।